টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী ও শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা এবং রূপান্তরমূলক কার্যকলাপ সহ বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল উপস্থাপন করছে। এই 10 পর্বের পডকাস্ট সিরিজে টিঙ্কার চ্যাম্পস আপনাকে রূপান্তরমূলক কার্যকলাপের মৌলিক বিষয়গুলি বুঝতে সাহায্য করবে এবং কিভাবে আপনিও একজন রূপান্তরমূলক ব্যক্তি হতে পারেন। প্রতিটি পডকাস্ট প্রায় 15 থেকে 20 মিনিট দীর্ঘ এবং আপনার অনুশীলনের জন্য একটি রূপান্তরমূলক কার্যকলাপ অন্তর্ভুক্ত করে। আর দেরি না করে আসুন পর্ব 8 দিয়ে শুরু করি। টিঙ্কার চ্যাম্প নীতিশ গর্গ দ্বারা উপস্থাপিত, যিনি দিল্লির 9ম শ্রেণীর ছাত্র এবং নিজেই একজন রূপান্তরমূলক ব্যক্তি। হ্যালো, আর স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা আজ টিঙ্কার চ্যাম্প নীতিশ গার্গের লেখা চেঞ্জ মেকিং সিরিজের 8ম পর্ব থেকে দুটো দারুণ জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক, বিষয় দুটো হলো অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভিটি আর কার্যকারিতা মানে এফেক্টিভনেস। এই দুটো জিনিসই কিন্তু ঠিক করে দেয় যে আমাদের দারুণ সব আইডিয়াগুলো শুধুই একটা স্কুল প্রজেক্ট হয়ে থেকে যাবে নাকি সত্যিই কোনো পরিবর্তন আনবে পৃথিবীতে। একদম ঠিক বলেছ। অনেক সময় কি হয়, আমরা নতুন কিছু বানানোর আনন্দে, মানে ধরুন সার্কিট বানানো বা অ্যাপ কোড করার উত্তেজনায় এত মেতে যাই যে ভাবতেই ভুলে যাই যে জিনিসটা বানাচ্ছি সেটা কি সবার কাজে লাগছে। হ্যাঁ, বা এটা কি শুধু ডেমো দেখানোর জন্য ভালো নাকি আসল জীবনেও ব্যবহার করা যাবে। ঠিক ভাবুন তো, এমন একটা হেলথ ডিভাইস বানানো হলো যেটা হয়তো গ্রামের বয়স্ক মানুষ ঠিকমতো ব্যবহারই করতে পারলেন না। অথবা ধরুন একটা লার্নিং অ্যাপ যেটা ভালো ইন্টারনেট স্পিড না থাকলে চলেই না। হ্যাঁ, এটাও একটা সমস্যা। কিংবা ধরুন একটা স্মার্ট ডাস্টবিন স্কুলের ল্যাবে হয়তো দারুণ কাজ করছে, কিন্তু বাইরে রাখতেই দেখা গেল ধুলো বা বৃষ্টিতে সেন্সরগুলো নষ্ট হয়ে গেল। এখানেই তো এই অন্তর্ভুক্তি আর কার্যকারিতার প্রশ্নগুলো চলে আসে, তাই না? একদম, অন্তর্ভুক্তি প্রশ্ন করে, আচ্ছা আমার এই সমাধানে কে বাদ পড়ছে, আর কার্যকারিতা জানতে চায় এটা কি সেখানে সত্যি কাজ করছে যেখানে এর সবচেয়ে বেশি প্রয়োজন। এই দুটো দিক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু যতই ভালো উদ্দেশ্য থাক বা আইডিয়াটা যতই সৃষ্টিশীল হোক, বড় পরিবর্তন আনা খুব মুশকিল। তাহলে আজকের আলোচনায় আমরা এটাই দেখব, বিশেষ করে তরুণ উদ্ভাবকরা যারা ধরুন অটল টিঙ্কারিং ল্যাব বা এটিএলে কাজ করছে। হ্যাঁ, স্কুলগুলোতে যে দারুণ ল্যাবগুলো তৈরি হয়েছে নতুন কিছু করার জন্য। একদম, তারা কিভাবে আরও সহানুভূতি দিয়ে ডিজাইন করতে পারে, তাদের আইডিয়াগুলোকে বাস্তব জগতে কিভাবে পরীক্ষা করতে পারে, আর এমন সমাধান তৈরি করতে পারে যা শুধু দেখতেই ভালো না, বরং সবার উপকারে আসে, টিকে থাকে আর মানুষের মনে ভরসা যোগায়। আর পুরো আলোচনা জুড়েই আমরা এই দুটো দিকের সাথে নৈতিকতার দিকটাও মনে রাখব, এথিক্স। ঠিক, কোনো নতুন কিছু করার সময় নিজেকেই প্রশ্নগুলো করা দরকার। আমি যা করছি তা কি নৈতিক? এটা কি সবাইকে অন্তর্ভুক্ত করছে? আর এটা কি আসলেই কাজের? যখন এই 3টে প্রশ্নের উত্তরই হ্যাঁ হবে, তখনই কিন্তু আসল পরিবর্তন সম্ভব হয়। চলুন তাহলে শুরু করি অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভিটি দিয়ে। আচ্ছা, যদি বলি নৈতিকতা হল পরিবর্তনের আত্মা, তাহলে অন্তর্ভুক্তি হলো তার হৃৎপিণ্ড। ঠিক, একটা সমাধান ঠিক ততটাই শক্তিশালী যতটা জীবন সে ছুঁতে পারে। কিন্তু অনেক সময় আমরা কুল টেকনোলজি বানানোর নেশায় হয়তো ভুলেই যায় জিজ্ঞেস করতে, আচ্ছা এতে কেউ বাদ পড়ে যাচ্ছে না তো? অন্তর্ভুক্তি মানেই হল এমন সমাধান ডিজাইন করা যা শুধু কিছু সুবিধাপ্রাপ্ত মানুষের জন্য নয়, বরং লিঙ্গ, ভূগোল, ভাষা, প্রতিবন্ধকতা বা অর্থনৈতিক অবস্থা এসব নির্বিশেষে সকলের জন্য দরজা খুলে দেয়। একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক সমাধান যেন নীরবে বলে, এখানে সবার স্থান আছে, কেউ বাদ পড়বে না। উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন ইংরেজিতে তৈরি করা একটা দারুণ লার্নিং অ্যাপ, হ্যাঁ, কিন্তু গ্রামের যে ছাত্রছাত্রীরা হয়তো হিন্দি বা তামিলে বেশি স্বচ্ছন্দ, তাদের কি হবে? ঠিক, অথবা ধরুন একটা 3D প্রিন্টেড কৃত্রিম হাত হয়তো খুব ভালো কাজ করে, কিন্তু সেটার দাম যদি হয় 50,000 টাকা, অনেক টাকা। হ্যাঁ, তাহলে যাদের ওটা সত্যিই দরকার তাদের কজন সেটা ব্যবহার করতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। ঠিক, এখানে কিন্তু 4টে বিষয় খুব জরুরি হয়ে পড়ে। প্রথমত অ্যাক্সেসিবিলিটি, বিভিন্ন শারীরিক বা মানসিক সক্ষমতার মানুষ কি এটা ব্যবহার করতে পারছে।
যেমন ধরুন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য টেক্সট টু স্পিচ ফিচার রাখা। আচ্ছা। দ্বিতীয়ত অ্যাফোর্ডেবিলিটি বা সাশ্রয়িতা। যাদের সবচেয়ে বেশি দরকার তারা কি এটা কিনতে বা ব্যবহার করতে পারবে? দামটা কি সাধ্যের মধ্যে? তৃতীয়ত সাংস্কৃতিক সংবেদনশীলতা, মানে আপনার ধারণাটা কি স্থানীয় সংস্কৃতি, ভাষা বা প্রথাকে সম্মান জানাচ্ছে নাকি সেটার সাথে খাপ খাচ্ছে না। এটাও জরুরি। আর চতুর্থত প্রতিনিধিত্ব, মানে আপনি যাদের জন্য ডিজাইন করছেন তাদের সাথে কি কথা বলেছেন নাকি মনে মনেই ধরে নিচ্ছেন তাদের কি প্রয়োজন। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা নিজেরাই ভেবে নিই। একদম। আচ্ছা, অটল টিঙ্কারিং ল্যাবের কিছু প্রজেক্ট দেখলে বিষয়টা আরও স্পষ্ট হতে পারে। যেমন ধরুন ফসল পর্যবেক্ষণের জন্য ড্রোন বানানো হলো। হ্যাঁ, বেশ ভালো আইডিয়া। হয়তো বড় জমির মালিকদের জন্য এটা খুব কাজের, কিন্তু যাদের ধরুন মাত্র 1 একর জমি, সেই ছোট কৃষকদের কাছে এটা হয়তো খুব একটা জরুরি বা প্রাসঙ্গিক মনে নাও হতে পারে। ঠিক। অথবা ধরুন এমন একটা হেলথ মনিটরিং ডিভাইস যা অক্সিজেন লেভেল বা হার্ট রেট মাপে, দারুণ জিনিস। হ্যাঁ। কিন্তু সেটা ডেটা দেখার জন্য আবার একটা স্মার্টফোন অ্যাপ লাগে। এখন অনেক বয়স্ক মানুষের তো স্মার্টফোনই নেই, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তারা তো বাদ পড়ে গেল। হ্যাঁ, কিংবা ধরুন একটা ডিজিটাল লার্নিং গেম, খুব আকর্ষণীয় কন্টেন্ট, কিন্তু চলে শুধু হাই স্পিড ইন্টারনেটে। এবার গ্রামের দিকে যেখানে ইন্টারনেটের স্পিড কম, সেখানকার ছাত্রছাত্রীরা তো এটা ব্যবহারই করতে পারবে না। তার মানে এই নয় যে এই প্রজেক্টগুলো খারাপ বা সৃজনশীল নয়, এগুলো খুবই ইনোভেটিভ। অবশ্যই। কিন্তু প্রশ্নটা হলো, এগুলো কি সবাইকে সাথে নিয়ে চলতে পারছে? মানে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কি? একদম। আর চ্যালেঞ্জটা কিন্তু আইডিয়াটাকে ফেলে দেওয়া নয়, বরং আইডিয়াটাকে এমনভাবে নতুন করে ডিজাইন করা যাতে আরও বেশি মানুষ এর থেকে উপকৃত হতে পারে। সেটা কিভাবে করা যেতে পারে? কয়েকটা উপায় আছে। যেমন যাদের জন্য বানাচ্ছেন সেই বিভিন্ন ধরনের অন্তত ৩-৫ জন ব্যবহারকারীর সাথে কথা বলুন, আগে তাদের মতামত নিন। আচ্ছা। শুধু নিজের স্কুল বা ল্যাবে নয়, বাস্তব পরিস্থিতিতে যেমন গ্রামে বা যেখানে রিসোর্স কম, সেখানে আপনার প্রোটোটাইপটা পরীক্ষা করে দেখুন। ফিল্ড টেস্টিং যাকে বলে। খুব জুপিস কিছু একবারে বানানোর আগে একটা সহজ, মানে বেসিক, কম খরচের সংস্করণ তৈরি করুন। তারপর ধীরে ধীরে উন্নত করা যেতে পারে। আর সবচেয়ে জরুরি হল ব্যবহারকারীদের ফিডব্যাক শোনার জন্য সবসময় তৈরি থাকুন, কারণ আপনি যত শুনবেন আপনার সমাধান তত বেশি অন্তর্ভুক্তিমূলক হবে। তার মানে ডিজাইন করার সময় প্রশ্নগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা কি ইন্টারনেট ছাড়াও চলবে? ভিন্নভাবে সক্ষম কেউ কি এটা ব্যবহার করতে পারবেন? স্থানীয় ভাষায় কি এটা বোঝানো সম্ভব? এর খরচ কি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে? এইগুলো, তাই তো? ঠিক। মনে রাখতে হবে, অন্তর্ভুক্তি মানে কিন্তু এমন নয় যে একটা জিনিস দিয়ে সবার সব চাহিদা মেটে যাবে, তা সম্ভবও নয়। হ্যাঁ, তা ঠিক। এর মানে হল আপনার উদ্ভাবন যেন অকারণে কাউকে বাইরে না রাখে। আর যখন আপনি সবার কথা ভেবে ডিজাইন করেন, তখন কিন্তু শুধু সমস্যার সমাধান হয় না, একটা আশাও তৈরি হয়। খুব ভালো লাগলো অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভিটির বিষয়টা। কিন্তু এখানেই তো শেষ নয়, তাই না? না, একদমই না। আপনার আইডিয়া নৈতিক হতে পারে, অন্তর্ভুক্তিমূলকও হতে পারে, কিন্তু আসল পরীক্ষাটা অন্য জায়গায়। সেটা হলো, এটা কি বাস্তব জগতে কাজ করে? ঠিক, এটাই হলো কার্যকারিতা বা এফেক্টিভনেস। একটা কার্যকর সমাধান শুধু প্রেজেন্টেশনে দারুণ দেখায় না, ওটা মানুষের জীবনে সত্যি সত্যি কোনো পরিবর্তন আনে। হুম। কার্যকারিতা আসলে কয়েকটা প্রশ্ন করে, যেমন যে পরিবেশে আপনার সমাধানটা ব্যবহার হওয়ার কথা সেখানে কি ওটা আদৌ চলে, মানে প্র্যাকটিক্যাল। আচ্ছা। এটা কি শুধু ল্যাবেই ভালো ফল দেয় নাকি মাঠে নেমেও, মানে ফিল্ডেও একই রকম কাজ করে? আর যাদের জন্য বানানো, তারা কি সহজে এটা গ্রহণ করতে পারছে এবং মানে চালিয়ে যেতে পারছে? একটা উদাহরণ দেয়া যাক। ধরুন একটা ওয়াটার ফিল্টার ল্যাবে পরীক্ষা করে দেখা গেল 99% জীবাণু মেরে ফেলে। দারুণ ব্যাপার। হ্যাঁ, খুবই আশাব্যঞ্জক। কিন্তু ওটা চালানোর জন্য যদি বিদ্যুতের দরকার হয়, আর যে গ্রামে ওটা ব্যবহার করা হবে সেখানে যদি রোজ ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকে, তাহলে তো মুশকিল। হ্যাঁ, তাহলে কি ওটার কার্যকর থাকলো? মনে হয় না। এখানে কার্যকারিতার কিছু নীতি বা প্রিন্সিপাল চলে আসে, যেমন ব্যবহারিকতা, প্র্যাকটিক্যালিটি, মানে বাস্তব পরিস্থিতিতে ধরুন প্রচণ্ড গরম, ধুলোবালি বা কম জিনিসপত্র নিয়েও আপনার সমাধানটা টিকবে কিনা। তারপর ব্যবহারযোগ্যতা, ইউজাবিলিটি, যাদের জন্য বানানো তারা কি বিশেষ ট্রেনিং ছাড়াই সহজে এটা বুঝতে এবং ব্যবহার করতে পারবে নাকি খুব জটিল। আচ্ছা।
নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটি, মানে এটা কি দিনের পর দিন সময়ের সাথে সাথে একইভাবে কাজ করবে নাকি কিছুদিন পরে খারাপ হয়ে যাবে। আর আর হলো স্কেলেবিলিটি, মানে আপনার সমাধানটা কি ভেঙে না পড়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে? 10 জনের জন্য যা কাজ করছে সেটা কি 1000 জনের জন্যও কাজ করবে? আচ্ছা, এটিএল প্রজেক্টগুলোর দিকে যদি আবার তাকাই তাহলে কার্যকারিতার ক্ষেত্রেও কিছু ফাঁক চোখে পড়ে হয়তো। হ্যাঁ পড়ে। যেমন ধরুন একটা স্মার্ট সেচ ব্যবস্থা হয়তো স্কুলের ডেমোতে দারুণভাবে জল বাঁচিয়ে দেখালো, কিন্তু গ্রামের কৃষকরা পরে টেকনিক্যাল সাপোর্ট ছাড়া ওটা রক্ষণাবেক্ষণই করতে পারলেন না। তাহলে কি লাভ হলো? ঠিক। অথবা সেই স্মার্ট ডাস্টবিনটার কথা আবার ভাবুন। হ্যাঁ, ল্যাবে তো বেশ কাজ করছিল, কিন্তু বাইরে রাখতে ধুলো আর বৃষ্টিতে সেন্সরগুলো খারাপ হয়ে গেল। এটাও একটা সমস্যা। কিংবা ধরুন একটা লার্নিং অ্যাপ, যাতে দারুণ সব কুইজ আছে, কিন্তু সেটা এত বেশি ফোনের ব্যাটারি খরচ করে যে ছাত্রছাত্রীরা বিরক্ত হয়ে ব্যবহার করাই বন্ধ করে দিল। তার মানে এগুলোকে ঠিক ব্যর্থতা বলা যায় না হয়তো। না, ব্যর্থতা নয়, এগুলো আসলে রিমাইন্ডার। কিসের রিমাইন্ডার? এগুলো মনে করিয়ে দেয় যে কার্যকারিতা শুধু সৃজনশীলতা বা ইনোভেশন দিয়ে হয় না, এর জন্যে টিকে থাকার ক্ষমতা বা এন্ডিওরেন্স দরকার। জিনিসটাকে বাস্তবসম্মত আর নির্ভরযোগ্য হতে হবে। তাহলে সমাধানকে কার্যকর করার জন্য কি করা উচিত? কয়েকটা বিষয় মনে রাখা খুব জরুরি। প্রথমত, যত তাড়াতাড়ি সম্ভব ফিল্ড টেস্ট করুন, মানে যেখানে জিনিসটা আদতে ব্যবহার হবে সেই বাস্তব কমিউনিটিতে গিয়ে পরীক্ষা করুন। শুধু ল্যাবে বসে থাকলে হবে না। ঠিক। দ্বিতীয়ত, যতটা সম্ভব সহজ রাখুন। দেখুন, অভিনব বা ফ্যান্সি প্রযুক্তি দেখতে ভালো লাগতে পারে, কিন্তু সরল ডিজাইন মানুষকে সহজে গ্রহণ করতে সাহায্য করে। ব্যবহার করা সহজ হয়। একদম। তৃতীয়ত, ব্যবহারকারীদের মতামত নিন, মানে ফিডব্যাক। তারা যা বলছে সেই অনুযায়ী আপনার সমাধানে উন্নতি করুন। এটাকে বলে ইটারেশন। আর চতুর্থত, রক্ষণাবেক্ষণের কথাটাও ভাবুন, মানে মেইনটেনেন্স। একটা প্রজেক্ট ততটাই ভালো যতটা তার রক্ষণাবেক্ষণ হয়। ভাবুন, আপনি বা আপনার টিম যখন থাকবেন না, তখন কে এটাকে চালু রাখবে? এর ব্যবস্থা কি? তার মানে এখানেও কিছু প্রশ্ন জরুরি হয়ে দাঁড়াচ্ছে, যেমন আমার বানানো জিনিসটা কি ল্যাবের বাইরেও টিকবে? যাদের জন্য বানাচ্ছি তারা কি সহজে এটা ব্যবহার করতে পারবে? এটা কি আসল সমস্যার পুরোটা সমাধান করছে নাকি শুধু একটা ছোট অংশের? আর এটা দীর্ঘ সময় ধরে চালু রাখার জন্য কি পরিকল্পনা আছে? ঠিক এই প্রশ্নগুলোই। একটা ছোট্ট গল্প বলি এই প্রসঙ্গে। বলুন। এটিএল প্রতিযোগিতায় একটা দল কার্ডবোর্ড আর হেপা ফিল্টার দিয়ে খুব কম খরচে একটা এয়ার পিউরিফায়ার বানিয়েছিল। ঘরের ভেতরে, মানে কন্ট্রোলড পরিবেশে দারুণ কাজ করছিল। বাহ! কিন্তু যেই ওটাকে একটা ভিড় ক্লাসরুমে পরীক্ষা করা হলো, দেখা গেল মাত্র 3 দিনেই ফিল্টারগুলো জ্যাম হয়ে যাচ্ছে ধুলোবালিতে। ওহ, তাহলে তো সমস্যা। কি করল ওরা তখন? ওরা কিন্তু হাল ছাড়েনি। দ্রুত সমস্যাটা বুঝল এবং একটা সহজ সমাধান বের করল। ওরা ফিল্টারের ওপরে একটা সাধারণ ধুয়ে আবার ব্যবহার করা যায় এমন জালের ফিল্টার লাগিয়ে দিল, প্রি ফিল্টার যাকে বলে। আচ্ছা। আর সাথে সাথেই সমাধানটা অনেক বেশি ব্যবহারিক, নির্ভরযোগ্য আর কার্যকর হয়ে উঠল। এটাই হলো ফিডব্যাক নিয়ে ইটারেট করা আর বাস্তব পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। দারুণ উদাহরণ। তাহলে বোঝা যাচ্ছে কার্যকারিতা হলো আইডিয়া আর তার আসল প্রভাবের মধ্যেকার সেতুটা। এটা ছাড়া কিন্তু খুব ভালো উদ্দেশ্যনীয় বা খুব অন্তর্ভুক্তিমূলক হয়েও কোনো লাভ নেই, তাই না? আইডিয়াটা কাগজে কলমে বা ল্যাবে দারুণ হতে পারে, কিন্তু যদি বাস্তব জীবনে মানুষের কাজে না লাগে, মানুষের সমস্যার সমাধান না করে, তাহলে তো সেটার আসল মূল্য কমে যায়। চলুন এবার কয়েকটা কেস স্টাডি দেখা যাক। আমরা আগের পর্বে নৈতিকতার দিক থেকে যে উদাহরণগুলো দেখেছিলাম সেগুলোর দিকেই না হয় আবার তাকাই। হ্যাঁ, দেখা যাক। তবে এবার অন্তর্ভুক্তি আর কার্যকারিতার দিক থেকে। ঠিক। প্রথমে সেই স্মার্ট ডাস্টবিন। এটিএল। আচ্ছা, স্মার্ট ডাস্টবিন অন্তর্ভুক্তির দিক থেকে দেখলে আমরা আগেই আলোচনা করলাম, এটা বিদ্যুৎ নির্ভর ছিল আর সেন্সরগুলো বাইরের পরিবেশে মানে ধুলো বৃষ্টিতে সহজে নষ্ট হয়ে যেত। তার মানে অনেকেই এটা ব্যবহার করতে পারত না বা এটা সব জায়গায় চলত না। আর কার্যকারিতার দিক থেকে? কার্যকারিতার দিক থেকে এটা হয়তো ডেমোতে ঢাকনা খোলা বন্ধ করার কাজটা করেছে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার যে মূল সমস্যা,
যেমন বর্জ্য ঠিকমতো আলাদা করা বা রিসাইকেল করার হার বাড়ানো, সেটার কোনো সমাধান কিন্তু দেয়নি। তাহলে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো শুধু প্রযুক্তিটা কাজ করলেই হবে না, দেখতে হবে সেটা সবার জন্য কিনা, মানে অন্তর্ভুক্তিমূলক কিনা, আর সেটা কি আসল সমস্যার গভীরে গিয়ে সমাধান করছে, মানে কার্যকর হচ্ছে কিনা। আচ্ছা, এরপর ছিল আইওটি কৃষি প্রকল্প, এটিএল। হ্যাঁ, ওই যে জল সাশ্রয়ের ব্যাপারটা, অন্তর্ভুক্তির দিক থেকে আমরা দেখলাম এর খরচ ছিল প্রায় ৫,০০০ টাকা, যেটা অনেক ছোট কৃষকের নাগালের বাইরে। তাই এটা খুব একটা অন্তর্ভুক্তিমূলক ছিল না। কিন্তু কার্যকর ছিল কি? হ্যাঁ, কার্যকারিতার দিক থেকে দেখলে রিপোর্টে বলা হয়েছিল যে ঠিকভাবে ব্যবহার করলে এটা প্রায় ৩০% জল সাশ্রয় করতে পারত। তার মানে প্রযুক্তিটা কিন্তু কার্যকর ছিল। তাহলে এখান থেকে কি শিখলাম? শিখলাম যে একটা প্রকল্প কিন্তু কার্যকর হলেও অন্তর্ভুক্তিমূলক নাও হতে পারে বা নৈতিক নাও হতে পারে। আসল সাফল্য তখনই আসে যখন এই তিনটে দিক, নৈতিকতা, অন্তর্ভুক্তি আর কার্যকারিতা একসাথে মেলে। বেশ। আর এআই অ্যাটেন্ডেন্স টুল, এটিএল? ওটার ক্ষেত্রে অন্তর্ভুক্তির সমস্যা ছিল, কারণ ভালো মানের ক্যামেরা আর নিরবিচ্ছিন্ন ইন্টারনেট লাগত, যা অনেক গ্রামীণ স্কুলে নেই। আবার ধরুন যমজ ছাত্রছাত্রী বা যাদের মুখের গড়নে ভিন্নতা আছে, তাদের ক্ষেত্রে ভুল করার সম্ভাবনা ছিল। তার মানে অন্তর্ভুক্তিমূলক ছিল না। আর কার্যকারিতার দিক থেকে যেখানে সব ঠিকঠাক চলত, সেখানে দিনে হয়তো ১০-১৫ মিনিট সময় বাঁচাত, তাই কিছুটা কার্যকর তো বটে, কিন্তু ইন্টারনেট না থাকলে পুরোপুরি অচল। শিক্ষা যতই শক্তিশালী প্রযুক্তি হোক, শুরু থেকেই ভাবতে হবে কম রিসোর্সে বা বিভিন্ন পরিস্থিতিতেও এটা চলবে কিনা। অন্তর্ভুক্তির ব্যাপারটা ডিজাইনের শুরুতেই ঢোকাতে হবে। এবার একটু বড় প্রেক্ষাপটে দেখি, যেমন ডক্টর ভার্গিস কুরিয়েন আর ভারতের শ্বেত বিপ্লব। হ্যাঁ, অসাধারণ একটা উদাহরণ। অন্তর্ভুক্তির দিক থেকে দেখলে তিনি কিন্তু শুধু বড় খামার বা ব্যবসায়ীদের নিয়ে ভাবেননি, তিনি গ্রামের ছোট ছোট দুগ্ধ চাষী, বিশেষ করে মহিলাদের সমবায় বা কোঅপারেটিভের মাধ্যমে যুক্ত করেছিলেন। এটা ছিল দারুণভাবে অন্তর্ভুক্তিমূলক। আর কার্যকারিতার দিক থেকে? কার্যকারিতার দিক থেকে তো এটা ভারতের পুষ্টি চিত্রটাই বদলে দিয়েছিল। লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে তুলে এনেছিল, মানে অসম্ভব কার্যকর একটা উদ্যোগ ছিল। তাহলে শিক্ষা? শিক্ষা হলো যখন অন্তর্ভুক্তি আর কার্যকারিতা একসাথে হাত ধরে চলে, তখনই আসল বড় মাপের পরিবর্তন আনা সম্ভব হয়। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি, ইলন মাস্ক ও টেসলা। হ্যাঁ, টেসলা। কার্যকারিতার দিক থেকে দেখলে টেসলা নিঃসন্দেহে অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে। বৈদ্যুতিক গাড়ির ইভি ব্যবহারকে অনেক এগিয়ে নিয়ে গেছে। এটা খুবই কার্যকর। কিন্তু অন্তর্ভুক্তির দিক থেকে টেসলার গাড়িগুলো এখনও বেশ দামি, বেশিরভাগ সাধারণ মানুষের নাগালের বাইরে। তার মানে একজন পরিবর্তনকারী কার্যকারিতায় খুব সফল হলেও অন্তর্ভুক্তির দিক থেকে পিছিয়ে থাকতে পারেন, বা হয়তো সেটা তার প্রাথমিক ফোকাস নয়। ঠিক। আর প্রযুক্তি জগতের আরেকটা উদাহরণ ছিল গুগলের এআইতে পক্ষপাতিত্বের ঘটনা। হ্যাঁ, ওটা খুব গুরুত্বপূর্ণ। দেখা গিয়েছিল তাদের ফেশিয়াল রেকগনিশন সিস্টেম সর্ষা ত্বকের মানুষের মুখ যত সহজে চিনতে পারত, কালো বা বাদামি ত্বকের মানুষদের ক্ষেত্রে তত সহজে পারত না বা বেশি ভুল করত। তার মানে ডিজাইনটা বা ট্রেনিং ডেটাটা অন্তর্ভুক্তিমূলক ছিল না। একদম। প্রযুক্তিগতভাবে হয়তো সিস্টেমটা কাজ করছিল, কিন্তু সেটা সবার জন্য সমানভাবে কাজ করছিল না, যেটা আসলে কার্যকারিতার দিক থেকেও একটা বড় প্রশ্ন তুলে দেয়। কারণ যদি আপনার সমাধান একটা বড় অংশের ব্যবহারকারীর জন্য ঠিকমতো কাজ না করে, তাহলে সেটা কতটা কার্যকর হলো। তাহলে শিক্ষাটা কি? শিক্ষা হলো এআই হোক বা অন্য যে কোনো প্রযুক্তি, সেটা ট্রেনিং ডেটা, টেস্টিং প্রক্রিয়া এবং পুরো নির্মাণ পদ্ধতি সবকিছুতেই শুরু থেকে অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভিটির বিষয়টা মাথায় রাখতে হবে। নালে সেটা বাস্তব জগতে সবার জন্য কার্যকর হবে না। এই উদাহরণগুলো থেকে এটা স্পষ্ট যে একটা আইডিয়াকে শুধু ল্যাবে বা ডেমোতে সফল হলেই চলে না, তাকে বাস্তব পৃথিবীর নানা রকম পরীক্ষায় পাশ করতে হয়। আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। তখন ঝুঁকিগুলো বাড়ে, নতুন নতুন চ্যালেঞ্জ আসে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। নিজের আইডিয়াকে শত শত বা হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়াটা ভাবলেই তো দারুণ লাগে। খুব উত্তেজনার ব্যাপার। অবশ্যই। কিন্তু এখানে একটা সমস্যা আছে। যা হয়তো ১০ জন ছাত্রছাত্রীর জন্য কাজ করেছে,
সেটা কিন্তু 10,000 সাধারণ মানুষের জন্য অটোমেটিক্যালি কাজ নাও করতে পারে। এখানেই আবার সেই নৈতিকতা, অন্তর্ভুক্তি আর কার্যকারিতার প্রশ্নগুলো আরও বড়, আরও জটিল হয়ে দেখা দেয়। যেমন যখন একটা উদ্যোগ বড় হয়, স্কিল করে, তখন অন্তর্ভুক্তির দিক থেকে কি কি প্রশ্ন ওঠে? অনেক প্রশ্ন ওঠে, যেমন ভূগোল। আচ্ছা, শহরের মানুষ যেভাবে আপনার সমাধান থেকে সুবিধা পাবে, গ্রামের বা প্রত্যন্ত এলাকার মানুষ কি ঠিক সেভাবেই পাবে, নাকি তাদের জন্য আলাদা কিছু ভাবতে হবে? ভাষা ও অ্যাক্সেসিবিলিটি, আপনার সমাধানটা কি সব স্থানীয় ভাষায় সহজে বোঝা যাচ্ছে? আপনার তৈরি করা টুল বা ডিভাইসগুলো কি ভিন্নভাবে সক্ষম ব্যবহারকারীদের জন্য অ্যাক্সেসিবল? আচ্ছা। সাশ্রয়িতা। স্কেল বড় হলে অনেক সময় খরচও বাড়তে পারে। আপনার সমাধানটা কি তখনও আপনার টার্গেট করা সমস্ত সুবিধাভোগীর জন্য সাশ্রয়ী থাকবে, নাকি দাম বেড়ে গিয়ে অনেকেই আবার বাদ পড়ে যাবে? এগুলোর সমাধান কিভাবে হতে পারে? কোনো উদাহরণ আছে? হ্যাঁ, একটা ছাত্র প্রজেক্টের কথা বলি। ওরা গ্রামের স্কুলের জন্য সোলার পাওয়ারে চলা ফ্যান বানিয়েছিল। যখন ওরা একটা স্কুল থেকে বেরিয়ে অনেকগুলো গ্রামে এটা ছড়াতে গেল, ওরা দেখল যে ছোট স্কুলগুলোর পক্ষে একাধিক ফ্যান কেনা বা রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। তাহলে ওরা তখন একটা দারুণ কিন্তু সহজ সমাধান বের করল। ওরা শেয়ার্ড কমিউনিটি ফ্যানের ব্যবস্থা করল আর একটা ঘোরানো ব্যবহারের রুটিন তৈরি করল, যাতে বিভিন্ন স্কুল বা ক্লাস ভাগ করে ফ্যানগুলো ব্যবহার করতে পারে। এটা অন্তর্ভুক্তিমূলক চিন্তার একটা দারুণ উদাহরণ। বাহ, বেশ বুদ্ধিমানের কাজ। আর কার্যকারিতার দিক থেকেও তো চ্যালেঞ্জ আসে স্কিল করার সময়, তাই না? অবশ্যই আসে। একটা প্রজেক্ট নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক হলেও স্কেল করার সময় তাকে কার্যকরও থাকতে হবে। কিরকম চ্যালেঞ্জ? যেমন ব্যবহারিকতা। আপনার সমাধানটা কি বিভিন্ন পরিবেশে, মানে বিভিন্ন জলবায়ু, সংস্কৃতি, পরিকাঠামোতে একই রকম নির্ভরযোগ্যভাবে কাজ করবে? রক্ষণাবেক্ষণ। মূল টিমটা যখন প্রজেক্টটা থেকে সরে যাবে, তখন স্থানীয়ভাবে কে বা কারা এর দেখভাল করবে, সেই ব্যবস্থা কি করা হয়েছে? ধারাবাহিকতা। আপনার সমাধানটা কি সব জায়গায় মোটামুটি একই রকম প্রভাব ফেলতে পারছে, নাকি কোথাও খুব ভালো কাজ করছে আবার কোথাও একেবারেই করছে না? এর কোনো উদাহরণ? হ্যাঁ, ধরুন আপনি আপনার এটিএল ল্যাবে একটা দারুণ ওয়াটার ফিল্টার প্রোটোটাইপ ডিজাইন করেছেন। সেটা পরিষ্কার ল্যাবের জলে বা ট্যাপের জলে ত্রুটিহীনভাবে কাজ করে। বেশ। কিন্তু যখন আপনি সেটা কর্দমাক্ত জল ব্যবহার করে এমন কিছু গ্রামে স্থাপন করতে গেলেন, দেখলেন ফিল্টারটা ঘন ঘন আটকে যাচ্ছে বা জ্যাম হয়ে যাচ্ছে। ওহ, তাহলে তো কার্যকারিতা কমে গেল। হ্যাঁ, তখন আপনাকে আবার ডিজাইনে ফিরতে হবে, হয়তো প্রি ফিল্টার যোগ করতে হবে বা পরিষ্কার করার পদ্ধতিটা সহজ করতে হবে। মানে স্থানীয়ভাবে পরীক্ষা করা, ব্যবহারকারীদের থেকে ফিডব্যাক নেওয়া আর সেই অনুযায়ী বারবার ডিজাইন উন্নত করা, ইটারেশন, এগুলো নিশ্চিত করে যে স্কেল করার পরেও আপনার সমাধানটা কার্যকর থাকবে। তার মানে আইডিয়া যত বড় হবে, যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, এই অন্তর্ভুক্তি আর কার্যকারিতার প্রশ্নগুলো তত বেশি করে ভাবার বিষয় হয়ে উঠবে। লেখক নীতিশ গার্গ তো নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রায় এই কথাই বলেছেন, তাই না? হ্যাঁ, নীতিশ একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। তিনি তার লেখা বা কাজের মাধ্যমে এটাই উপলব্ধি করেছেন যে তার প্রজেক্ট যেমন বিদ্যুৎ ওয়ে বা চেঞ্জেটার্স ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ নয় যতক্ষণ না সেগুলো শুধু আইডিয়া হিসেবে ভালো হচ্ছে, বরং অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরও হচ্ছে। মানে শুধু জিনিসটা কাজ করলেই হবে না। শুধু কাজ করলেই হবে না, দেখতে হবে যে বাস্তব জীবনে সাধারণ মানুষ, বিশেষ করে যাদের জন্য বানানো, তারা সেটা সহজে ব্যবহার করতে পারছে কিনা এবং তার থেকে দীর্ঘস্থায়ী কোনো ভালো প্রভাব পড়ছে কিনা সমাজে। সেটাই আসল সাফল্য। তাহলে আজকের আলোচনা থেকে তরুণ পরিবর্তনকারীদের জন্য, বিশেষ করে যারা এটিএলে কাজ করছে বা নতুন কিছু করার স্বপ্ন দেখছে, তাদের জন্য মূল বার্তাটা কি দাঁড়ালো? আমার মনে হয় বার্তাটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। প্রথমত, দায়িত্ব নিয়ে ডিজাইন করুন। সবসময় নিজেকে প্রশ্ন করুন, আমার এই কাজে কেউ অজান্তে বাদ পড়ে যাচ্ছে না তো? দ্বিতীয়ত, বাস্তবতার নিরিখে পরীক্ষা করুন। আপনার সমাধান ল্যাবের নিরাপদ পরিবেশের বাইরে আসল পৃথিবীতে আসল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কাজ করছে কিনা সেটা মন দিয়ে দেখুন। আর তৃতীয়ত, সবার জন্য তৈরি করুন। কারণ একটা উদ্ভাবনের আসল পরিমাপ হয় এটা দিয়ে নয় যে প্রযুক্তিটা কত আধুনিক বা জটিল, বরং এটা দিয়ে যে সেটা কতগুলো মানুষের জীবনকে ইতিবাচকভাবে ছুঁতে পারছে। খুব সুন্দর কথা। প্রযুক্তি হয়তো আমাদের উঠতে সাহায্য করার জন্য ডানা দিতে পারে, কিন্তু অন্তর্ভুক্তি আর কার্যকারিতা
আমাদের সেই শক্তি দেয় যা দিয়ে আমরা আরও দূরে উঠতে পারি, আরও অনেককে সাথে নিতে পারি, আর এমন পরিবর্তন আনতে পারি যা সত্যিই পৃথিবীতে টিকে থাকে। একদম। তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করি, তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। হ্যাঁ, অবশ্যই। একটু ভাবুন তো, আপনার চারপাশে এমন কোনো উদ্ভাবন বা সমাধান কি চোখে পড়ে যা হয়তো খুব কার্যকর, মানে দারুণ কাজ করে, কিন্তু যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, মানে সবাই ব্যবহার করতে পারে না বা সবার কাজে লাগে না? অথবা ঠিকের উল্টোটা, আইডিয়াটা খুব অন্তর্ভুক্তিমূলক, সবার কথা ভেবে বানানো, কিন্তু বাস্তব ক্ষেত্রে তেমন কার্যকর নয়, মানে ঠিকমতো কাজ করে না বা টেকসই নয়। হ্যাঁ, দুটোই হতে পারে। হ্যাঁ, এবার ভাবুন কিভাবে সেই নির্দিষ্ট উদ্ভাবন বা সমাধানটিকে আরও উন্নত করা যেতে পারে, যাতে সেটি একই সাথে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর দুটোই হয়ে ওঠে। এই ভাবনাগুলো কিন্তু আমাদের নিজেদের উদ্যোগ বা প্রজেক্টের ক্ষেত্রেও দারুণভাবে পথ দেখাতে পারে। খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আশা করি আমাদের শ্রোতারা এটা নিয়ে ভাববেন। আজকের এই গভীর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।